টেকনিক ক্লাসে সকলকে স্বাগত। আজকের আমার আলোচ্য বিষয় 2025 সালের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 40, সময় হবে তোমরা 1 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্টের একটা করে সেটের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো দেখো, তোমাদের এই সেটটা শুরু করার আগে একবার তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করব। প্রথমে এটা রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, ধীবর বৃত্তান্ত, ইলিয়াস, শব্দ গঠন থেকে রয়েছে উপসর্গ অনুসর্গ, দাম, নোঙর, ধাতু ও প্রত্যয় রয়েছে, ভাব সম্প্রসারণ রয়েছে, আর সহায়ক পাঠ বইয়ের বোমযাত্রী ডায়েরি এটা রয়েছে। ঠিক আছে, এবার দেখো তোমাদের নাম্বার ডিভিশনটা কীরকম হবে। দেখো, গল্প থেকে তোমাদের 1 নম্বর এমসিকিউ থাকবে। তোমাদের অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন অর্থাৎ ভিএসএ থাকবে 2টো। এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন থাকবে 1টা এবং 5 নম্বর প্রশ্ন থাকবে 1টা, মোট 11 নম্বর। ঠিক একইভাবে কবিতা থেকেও 1টা এমসিকিউ, 2টো 1 নম্বর প্রশ্ন, 1টা 3 নম্বর প্রশ্ন, 1টা 5 নম্বর প্রশ্ন, মোট থাকবে 11 নম্বর। নাটক থেকে 1টা এমসিকিউ, 2টো 1 নম্বরের প্রশ্ন, 1টা 3 নম্বরের প্রশ্ন থাকবে, মোট 6 নম্বর থাকবে। সহায়ক পাঠ থেকে তোমাদের 1টা এমসিকিউ থাকবে, 1টা 1 নম্বর প্রশ্ন থাকবে এবং 1টা 5 নম্বর প্রশ্ন থাকবে, মোট থাকবে 7 নম্বর। ব্যাকরণ থেকে 2টো এমসিকিউ এবং 3টে 1 নম্বর প্রশ্ন থাকবে, মোট 5 নম্বর থাকবে। এইভাবে তোমাদের 40 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন হবে। তো দেখো, তোমাদের প্রথমেই যে প্রশ্ন রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 7 = 7। প্রথম প্রশ্ন কি আছে দেখে নাও। শকুন্তলাকে কোন মুনি অভিশাপ দিয়েছিলেন? অষ্টবক্র মুনি, ঋষি বিশ্বামিত্র, ঋষি দুর্বাসা নাকি ঋষি কর্ণ? উত্তর হচ্ছে অষ্টবক্র মুনি। পরের প্রশ্ন, ইলিয়াস নামে একজন বাসকীর বাস করত। ইলিয়াস বাস করত রাশিয়ায়, মস্কোয়, উফা প্রদেশে নাকি ব্রিটেনে? উত্তর হচ্ছে উফা প্রদেশে। নেক্সট, চারি মেঘে কি দেয়? অপশন আছে দেখো, জল, জলধারা, মুষলধারে জল নাকি অষ্টগজরাজ? উত্তর হচ্ছে অষ্টগজরাজ। নেক্সট, প্রফেসর শঙ্কুরা মঙ্গলের পর যে নতুন গ্রহে পৌঁছেছিলেন তার নাম কি? ক্রেওল, টাফা, তোফা নাকি প্লুটো? উত্তর হচ্ছে প্লুটো। নেক্সট, মিথ্যা থেকে মিথ্যে এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন? অপশন কি আছে দেখো, বিপ্রকর্ষ, স্বরসঙ্গতি, অভিশ্রুতি, স্বরাগম না? এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে স্বরসঙ্গতি। নেক্সট, শঙ্খ থেকে শাঁখ এটি ধ্বনি পরিবর্তনের যে শ্রেণীতে পড়ে? স্বরলোপ, ব্যঞ্জন ধ্বনিলোপ, নাসিক্যি ভবন নাকি স্বরসঙ্গতি? উত্তর হচ্ছে নাসিক্যি ভবন। পরের প্রশ্ন, স্বরগত সন্ধি বিচ্ছেদ হলো স যোগগত, স্বর যোগগত নাকি স যোগগত নাকি স যোগগত? কোনটা হবে? তো ঘ যেটা স দন্ত শয়ে বিসর্গ স যোগগত যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো, চলে আসবো পরের প্রশ্ন। কম বেশি 15টি শব্দে নিচের 7টি প্রশ্নের উত্তর দাও। দেখো, প্রথমে যেটা রয়েছে, তারপর ভাটার শোষণ কি করে? তো উত্তর লিখবে স্রোতে প্রবল প্রাণ আহরণ করে। পরের প্রশ্ন চলে আসছি। দেখো, দাম গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম কি? উত্তর লিখবে তারকনাথ গঙ্গোপাধ্যায়। নেক্সট, দেখো কি আছে, দ্বিতীয় রক্ষী জেলেকে কিভাবে শাস্তি দেওয়া হবে বলে ভেবেছিলেন? উত্তর লিখবে হয় তাকে শকুন দিয়ে খাওয়ানো হবে অথবা কুকুর দিয়ে খাওয়ানো হবে। পরের প্রশ্ন, খাতাটা হাতে নিয়ে খুলে কেমন যেন খটকা লাগলো। কোন খাতাটা? উত্তর লিখবে সুন্দরবনের আখাড়িয়া অঞ্চলে উল্কাপাতের ফলে যে গর্ত তৈরি হয়েছিল সেই গর্তে প্রাপ্ত খাতাটা। নেক্সট, অল্পপ্রাণ বর্ণ কাকে বলে? উত্তর লিখবে যেসব বর্ণ উচ্চারণে অল্প শ্বাসবায়ু নির্গত হয় তাকে অল্পপ্রাণ বর্ণ বলে, যেমন ক, চ, ট ইত্যাদি। পরের প্রশ্ন, অপিনিহিতি কোন উপভাষার লক্ষণ? উত্তর লিখবে বাঙালি উপভাষার লক্ষণ। নেক্সট, সমীহবন কয় প্রকার? প্রত্যেক প্রকারের উদাহরণ দাও। উত্তর লিখবে সমীহবন 3 প্রকার, প্রগত সমীহবন, পরাগত সমীহবন এবং অনন্য সমীহবন। ছবিটি যা ফুটলো তা খুব উজ্জ্বল নয়, সন্ধিবদ্ধ পদটির সন্ধি বিচ্ছেদ করো। তো এখানে সন্ধিবদ্ধ যে পদটা রয়েছে সেটা হচ্ছে উজ্জ্বল। তো এটা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাবো উত যোগ জল। পরেরটা দেখো,
কম বেশি 60টি শব্দে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে? ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল কোন প্রসঙ্গে এরূপ বলা হয়েছে? উত্তর লিখবে, প্রবল ঝড় বৃষ্টিতে ঘরের চাল ভেদ করে যে শিল মেঝেতে এসে পড়ে তার সঙ্গে ভাদ্র মাসের পাকা তালের তুলনা করা হয়েছে। পরেরটা, স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? আর দ্বিতীয় পার্টে আছে স্রোতের বিদ্রূপ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? এটা 1+2। উত্তর লিখবে, উদ্ধৃত অংশটি কবি অজিত দত্তর নোঙর কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি নৌকা দিয়ে দূর সমুদ্রে পাড়ি দিতে চান, কিন্তু তার সেই নৌকা তটের কিনারে নোঙরে বাঁধা পড়ে গেছে। কবির মন বাঁধা অগ্রাহ্য করে দাঁড় টেনে চলে। প্রতিবার দাঁড় টানলে যে শব্দ ওঠে তা যেন স্রোতের ঠাট্টা উপহাস। স্রোত গতিশীল, কিন্তু কবির জীবনতরী আটকা পড়ে আছে। কবি চাইলেও সাংসারিক বন্ধন ছিন্ন করে সুদূরের আহ্বানে নৌকা ভাসাতে পারছেন না। তাই স্রোত কবির এই থমকে থাকাকে ব্যঙ্গ বিদ্রুপে বিদ্ধ করে চলে। এবার দেখো 4-এর দাগে কম বেশি 60টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। প্রথম যে প্রশ্ন আছে কি আছে দেখো, ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। এখানে প্রতিবেশীকে, তাকে ইলিয়াস কেন ধন্যবাদ দিল? এখানে 1+2 আছে। উত্তর লিখবে, লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পের প্রতিবেশী হলেন মোহাম্মদ শাহ। তো কেন ধন্যবাদ দিল তার উত্তর কি লিখবে? প্রথম জীবনে দরিদ্র থাকা ইলিয়াস তার কঠোর পরিশ্রমের দ্বারা 35 বছরে অগাধ সম্পত্তি গড়ে তোলে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইলিয়াসের জীবনে বিপর্যয় নেমে আসে। সমস্ত সম্পত্তি হারিয়ে সে নিঃস্ব হয়ে পড়ে। তার বিতাড়িত ছেলেটি বহুদূর দেশে থাকত। একমাত্র মেয়েটিও মারা গিয়েছিল। এমত অবস্থায় অসহায় ও চরম দুর্দশাগ্রস্ত ইলিয়াসকে তার দয়ালু প্রতিবেশী মোহাম্মদ শাহ কাজের বিনিময়ে তাদের নিজের বাড়িতে থাকা ও খাওয়ার প্রস্তাব দেয়। তাদের চরম বিপদের দিনে পাশে দাঁড়ানোয় ইলিয়াস তার প্রতিবেশী মোহাম্মদ শাহকে কৃতজ্ঞতা জানিয়ে আন্তরিকভাবেই ধন্যবাদ জানিয়েছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যার আগে বলে রাখি, এর পরবর্তীতে তোমাদের কোন সাবজেক্টের প্রশ্ন এবং উত্তর নিয়ে আসবো সেটা অবশ্যই কমেন্ট লিখে নেবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কোন জেলা থেকে লিখছো সেটা লিখতে কিন্তু ভুলবে না। চলে আসবো পরের প্রশ্নে 4.2। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, কার কথা বলা হয়েছে? তার বিভীষিকার পরিচয় দাও। এটা 1+2। কার কথা বলা হয়েছে দেখো, উত্তর হচ্ছে আলোচ্য উক্তিটি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দান গল্পের অন্তর্গত। এখানে বিভীষিকা বলতে গল্পের প্রধান চরিত্র সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে। আর তার বিভীষিকার পরিচয় দাও, যেটা মান আছে 2। সেখানে কি লিখবে? গল্প থেকে আমরা জানতে পারি যে স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের আশ্চর্য পরিষ্কার মাথা ছিল। তিনি বিভিন্ন জটিল অঙ্ক একবার মাত্র তাকিয়ে দেখেই কষে ফেলতেন, কিন্তু ছাত্ররা তাকে জমের মতো ভয় পেত, কারণ মাস্টারমশাইয়ের প্রকাণ্ড হাতের প্রচণ্ড চর। মাস্টারমশাইয়ের প্রতাপে ছাত্ররা কাঁদারও সুযোগ পেত না। চোখে এক ফোঁটা জল দেখলেই ক্লাস ফাটিয়ে হুঙ্কার ছাড়তেন, পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তারপর কাঁদতে লজ্জা করে না? এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব। তার বকুনি এবং মারের বেদম ভয় ছাত্রদের মনে এতটাই প্রগাঢ়ভাবে ছিল যে MA পাশ করে মাস্টারমশাইয়ের হাত থেকে নিস্তার পেয়েও অঙ্কের বিভীষিকা মনে থেকে যায়। পরের প্রশ্ন, কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 × 1 = 3। প্রথম প্রশ্ন, মুহূর্তের জন্য রাজা বিহ্বল হয়ে চেয়ে রইলেন। প্রসঙ্গ উল্লেখ করে রাজার বিহ্বল হওয়ার কারণ লেখো। তো উত্তর কি লিখবে? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজার নাম খোদাই করা মণিখচিত আংটি ধীবরের কাছে পাওয়ায় নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং 2 রক্ষী ধীবরকে চোর সন্দেহে আটক করে। ধীবরের কাছে আংটিটি পাওয়ার বিবরণ আগাগোড়া শুনে বিষয়টি রাজাকে জানানোর জন্য রাজশ্যালক রাজবাড়িতে যান। ধীবরের কথা সত্য বলে প্রমাণিত হয় এবং রাজা তাকে মুক্তির নির্দেশ দেন। ফিরে এসে রাজশ্যালক জানান, গম্ভীর প্রকৃতির রাজা আংটিটি দেখে কিছু সময়ের জন্য বিহ্বল হয়ে পড়েন। এই প্রসঙ্গে রাজশ্যালক আলোচ্য উক্তিটি করেন। তারপরে রাজশ্যালকের মনে হয়নি যে দামি রত্ন বসানো মূল্যবান আংটি পাওয়া গেছে বলেই রাজা বিহ্বল হয়ননি, বরং আংটি দেখে রাজার কোনো প্রিয়জনের কথাই মনে পড়েছিল। তাই স্বভাবত গম্ভীর প্রকৃতির মুহূর্তের জন্য বিহ্বল হয়ে গেছিল। গম্ভীর প্রকৃতির রাজা, ঠিক আছে, এখানে রাজা লিখে দেবে, মুহূর্তের জন্য বিহ্বল হয়ে চেয়েছিলেন। পরেরটা, তখন তপবনে এলেন দুর্বাসা ঋষি দুর্বাসা। কখন দুর্বাসার আগমন ঘটে? এর ফলে কি ঘটেছিল?
তো দেখো এখানে দুটো পার্টে এর প্রশ্ন আছে। তো এর উত্তরটা দেখে নাও, আমি আর পড়ছি না, পড়লে ভিডিওটা লম্বা হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে তোমরা সুন্দর করে স্ক্রিনশট মেরে এটা খাতায় নোট করে নাও। ঠিক আছে, এবার দেখো চলে আসবো পরের যে প্রশ্ন, 6 দাগের প্রশ্ন। কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণ 1 সমান 3। মঙ্গলে যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি। মঙ্গল কিভাবে অমঙ্গল হয়ে উঠেছিল আলোচনা করো। তো এখানে দেখো এর উত্তরটা এখানে ডিসপ্লে হচ্ছে, আমি পড়ছি না। উক্তিটি সত্যজিৎ রায়ের রচিত বোমযাত্রীর ডায়েরি ছোট গল্প থেকে উদ্ধৃত হয়েছে। দিয়ে এইভাবে লেখা শুরু করবে। যে তারপরে দেখো প্রথমে যে এখানে প্যারাগ্রাফ করে, প্রথম ভোরে পাথর কুড়াতে ব্যস্ত প্রহ্লাদ হঠাৎ দেখে যে বিড়াল নিউটন এক লাফে এক মঙ্গলীয় প্রাণীর হাঁটুতে কামড় বসিয়েছে। এভাবে লেখা শুরু করবে। দেখো যেরকম ডিসপ্লে হচ্ছে সেরকম লিখে নেবে। ঠিক আছে, দেখো আশা করি তোমরা সকল দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা লিখে নেবে। চলে আসবো পরের প্রশ্ন 7.2। আজকে যে ঘটনাটা ঘটলো তারপরে সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হলেও আশ্চর্য হব না। এখানে কোন সম্পর্কের কথা বলা হয়েছে, ঘটনাটা কি ঘটেছিল? দুটো পার্টের প্রশ্ন আছে। প্রথম পার্টের মান হচ্ছে 1 এবং দ্বিতীয় পার্ট অর্থাৎ ঘটনাটা কি ছিল তার মান হচ্ছে 2। ঠিক আছে, তো উত্তর লিখবে সত্যজিৎ রায়ের লেখা কভার্স গল্পের এই উদ্ধৃতিতে প্রফেসর শঙ্কুর পোষা বিড়াল নিউটনের সঙ্গে তার পোষা কাক কভার্সের সম্পর্কের কথা বলা হয়েছে। ঠিক আছে, এবার দ্বিতীয় পার্ট ঘটনাটা কি ঘটেছিল সেটা এখানে লেখানো হয়েছে, সেটা দেখে তোমরা লিখে নিও, আমি আর পড়লাম না। পরেরটা দেখো 7 দাগ। কম বেশি 150টি শব্দের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন কি রয়েছে? কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। জৈমিনীকে, কলিঙ্গের লোক কোন পরিস্থিতিতে কেন জৈমিনীকে স্মরণ করেছেন? এটা 1+4 আছে। তো এটা হচ্ছে প্রথম পার্টের উত্তর। তারপরে যে পার্টের উত্তর সেটা এখানে ডিসপ্লে হচ্ছে, আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। এটা লিখে নেবে। ঠিক আছে, পরেরটা দেখো 7.2। আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। কার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে? এই বাঁধা পড়ে থাকার তাৎপর্য কোথায়? 1+4। প্রথমে একের যেটা আছে, অজিত দত্তের নগর কবিতায় উল্লেখ করা হয়েছে যে জোয়ার ভাটায় বাঁধা তটের কাছে কবির বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। দিয়ে এই যে বাঁধা পড়ে থাকার তাৎপর্য, সে তাৎপর্যটা এখানে লেখানো হয়েছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, আশা করি তোমাদের দেখা হয়ে গেছে। চলে আসছি পরের প্রশ্ন, 8 দাগের প্রশ্ন। কম বেশি 150টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণ 1 সমান 5। প্রথম প্রশ্ন রয়েছে দেখো, সে একবারে সর্বহারা হয়ে পড়ল। সে বলতে কাকে বোঝানো হয়েছে? কিভাবে সে সর্বহারা হয়ে পড়ল? তার পরবর্তী জীবন কিরূপ ছিল? তো উত্তর লিখবে লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পে সেই বলতে বৃদ্ধ ইলিয়াসকে বোঝানো হয়েছে। তারপরের পার্টের যে উত্তরগুলো সেগুলো লেখানো হচ্ছে। দেখো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও। ঠিক আছে, যেমন পার্ট করে প্রশ্ন দেওয়া আছে সেরকম পার্ট বাই পার্ট তার উত্তরটাও কিন্তু এখানে দেওয়া থাকলো। এবার দেখো পরের প্রশ্ন 8.2। দাম গল্পে সুকুমার চরিত্রটির বিভিন্ন দিকগুলি আলোচনা করো। দেখো এটা পয়েন্ট করে লেখানো হয়েছে। দাম গল্পের কাহিনী থেকে কথক সুকুমারের চরিত্রের একাধিক বৈশিষ্ট্য ও প্রবণতা লক্ষ্য করা যায়। তো প্রথম পয়েন্টে আছে অঙ্কে দুর্বল, দিয়ে সেই পয়েন্টটা বিস্তারিত এখানে লেখানো হয়েছে। তারপরে যে নেক্সট পয়েন্ট, সেই নেক্সট পয়েন্টটা হচ্ছে তোমাদের এখানে দেখো ডিসপ্লে হচ্ছে আত্মসমালোচক। তারপর পয়েন্ট হচ্ছে শ্রদ্ধাশীল, তারপর পয়েন্ট হচ্ছে সংবেদনশীল। ঠিক আছে, তো এইভাবে তোমরা পয়েন্ট ওয়াইজ এটা লিখবে এর উত্তরটা। এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 9 দাগের প্রশ্ন। কম বেশি 125 শব্দের নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 4 গুণ 1 সমান 4। প্রথম প্রশ্ন কি রয়েছে? ভাব সম্প্রসারণ করতে বলেছে। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। খুব ইম্পর্টেন্ট ভাব সম্প্রসারণ। দেখো এর উত্তরটা দেখে নাও, এখানে ডিসপ্লে করছি আমি। ঠিক আছে, আশা করি তোমরা সকলে দেখতে পাচ্ছ। এই ভাব সম্প্রসারণটা কিন্তু ভালো করে রাখবে। তোমাদের ভাব সম্প্রসারণ ভাবার্থ দুটোই কিন্তু আসবে। তো কিছু তোমাদের ভাব সম্প্রসারণ আর ভাবার্থ সাজেশন আমি দিয়ে দেবো, সেগুলোও কিন্তু ভালো করে করো। এবার দেখো 9.2 ভাবার্থ লেখো। হে মহাজীবন, আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আনো। পদ লালিত ঝংকার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
তোমাদের এখানে দেখো, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। শুধু এই দুটো লাইন তুলেও তোমাদের ভাব সম্প্রসারণ দিতে পারে। এটা তোমাদের গোটাটা দিয়ে ভাবার্থ দেওয়া হয়েছে। তো এর উত্তরটা এটা হবে, মানুষের জীবনে যখন ক্ষুধার যন্ত্রণা, বেঁচে থাকাটাই যখন কঠিন, সেই সময়ে গোটা পৃথিবীটাই তার কাছে একটা বন্দর ভূমি মাত্র, সেখানে লালিত্য, শোভন, সুন্দর কল্পনার কোনো স্থান নেই। তো এই গেল তোমাদের নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন, প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের বাংলার পরে আর পরবর্তীতে কোন সাবজেক্টের সাজেশন চাই সেটা অবশ্যই কমেন্ট লিখে নেবে। কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কোন জেলা থেকে দেখছো সেটা কিন্তু লিখতে ভুলবে না। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। আর তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তার সবচেয়ে প্রথমে আপডেট তোমাদের কাছে এসে পৌঁছায়। তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, যেহেতু পরীক্ষা তোমাদের এপ্রিল মাস থেকে শুরু, হাতে আর বেশি সময় নেই। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।